তো তারপরে ও আমাকে বলল কি, "চলো আমরা ঘুরতে যাবো। ওকে। তুমি আমার ফ্রেন্ডের বাসার সামনে আসো। তোমার সাথে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিব। তারপরে আমরা ঘুরতে যাবো।" যেহেতু রিলেশন করি তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে, "এরকম ও তো আমাকে যেতে বলল, ওর ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিবে। তো এখন আমি কি যাবো?" তো ও বলল যে, "যা, দেখে আস ওর ফ্রেন্ডরা কেমন বা এই সেই।" জি। তো গেলাম ওদের ফ্রেন্ডের মানে বাসার নিচে। তো ওর কয়েকটা ফ্রেন্ড ছিল। আ নোয়েল, আ শশী, পল্লব, শাওন। হ্যাঁ, হ্যাঁ। পল্লবের আব্বু-আম্মু বাসার বাইরে চলে গেছে। ওকে। যাওয়ার পরে এখন বলল যে, "আমার আব্বু-আম্মু তো নাই, তোরা বাসায় যেতে পারিস।" তো বলল যে, "চলো বাসায় যাচ্ছি।" "কেন বাসায় যাবা কেন?" এমনিতেই তোমায় দেখবো, কথা বলবো এই আরকি, আর কিছু না।" আমি বলছি, "ঠিক আছে চলো।" তো গেলাম। মোটামুটি কথাবার্তা হলো। ওর সব ফ্রেন্ডরা যেহেতু গেছে। জি। তো কথা হওয়ার পরে ও কি করলো, আমরা আরেকটা রুমে গেলাম। "চলো আমরা আরেকটা রুমে যেয়ে কথা বলি।" তো বলার পরে সে কি করলো, সবকিছু খুলে ফেললো। তো খুলে ফেলার পরে আমি কি করলাম, কান্নাকাটি শুরু করলাম। "আল্লাহ এগুলো কি করতেছো?" এই সেই। তো ও আমার কান্নাকাটি দেখে রীতিমতো ঘাবড়ায় গেছে। আমি কান্নাকাটি করতেছি, "আমি বাসায় আসবো, আমি বাসায় আসবো।" এইসব কি, আমি কখনো চিন্তাই করতে পারি নাই তুমি এরকম। পরে বলল, "ঠিক আছে রেডি হও।" পরে আমি ফ্রেশ-ট্রেশ হলাম। হওয়ার পরে রিক্সা নিল। তারপর বাসায় আসলাম। মানে রিক্সার মধ্যে একটা কথাও বলে নাই। না বলার পরে আমি তো বাসায় আসলাম। বাসায় আসার পরে ব্যাপারটা তো আর কাউকে শেয়ার করা যায় না। পরে আমি কলেজে গেলাম এর পরের দিন। পরে আমার ফ্রেন্ডকে বললাম যে, "এরকম, নওশাদ তো এটা করছে।" আমি তো কান্নাকাটি করছি, ও কিছু করতে পারে নাই। তো ও বলল কি, "নওশাদ তো অনেক ভালো, এইজন্য কিছু করে নাই। একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষকে যদি পায়, তার মানে কিছু করবে না, এটা তো হতেই পারে না।" আর ওরও হচ্ছে রিলেশন ৮ বছর যাবৎ রানিং। ওই যার সাথে আপনি কথাটা বলছিলেন, শেয়ার করছিলেন, হ্যাঁ। বলছি প্রেম ভালোবাসা মানেই হচ্ছে এটা যে ফিল, সেই এইসব। আমি এই ব্যাপারগুলো অনেক শুনতাম। যেহেতু মানে ইন্টারে পড়ি, মোটামুটি একটু বুঝিও। এমন তো না যে বুঝি না। তো আমি শুনতাম, খুব ভাল লাগতো। আর ও আমাকে এটা বলছে যে, "আমি কখনো তোমার হাতও ধরব না। ওই মানে আমি যদি কিছু না করি।" নওশাদ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো আমি বলছি ঠিক আছে। তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে না আসলেই এই সেই। ও যেহেতু ভালো করে কথা বলতো না, ভাল লাগতো না। যেহেতু ফার্স্ট লাভ বুঝতে হবে। জি। আর ও আমাকে বলতো, "কেন তুমি কি অন্য কাউকে পছন্দ করো? বলো আমাকে, যে পছন্দ করলেও বলো।" তারপরে ওই কাহিনীর পরে তো আমি এসে পড়ছি। আসার পরে আমি ওর ফ্রেন্ডকে কল করছি, শাওনকে। হ্যাঁ। যে, "ভাইয়া আমি আপনাকে কল করছি। আপনি কাইন্ডলি নওশাদকে বলবেন না? আর হচ্ছে ভাইয়া নওশাদ কেমন আসলে?" বলছে, "ও তো অনেক ভালো একটা ছেলে।" আমি বলছি, "ভাইয়া ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন আছে?" "না, ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন নাই। ও অনেক অমায়িক একটা ছেলে।" এই সেই। মানে যতটুকু পজিটিভ বলা লাগে তার চাইতেও বেশি সে আমাকে বলছে। ওকে। তো ওর ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম ও অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ। ভাল লাগলো শুনে যে না আসলে অনেক ভালো একটা ছেলে। আর যেহেতু ওরা একটা বাসায় ২৫-২৬ বছর যাবৎ আছে। জি। তো ওইজন্য আরো বেশি। যেহেতু খারাপ হলে তো থাকতে পারত না। ভাড়াটিয়া যেহেতু, স্থানীয় না। জি। তো আমি বললাম যে, "ঠিক আছে।" চিন্তা ভাবনা করলাম। তো আমার ফ্রেন্ডকে বললাম। তো ওরা বলল যে, "হ্যাঁ, দেখ যেটা ভালো মনে করিস সেটাই কর। আর এটা করলে তো মনে হয় যে আসলে ইয়েটা অনেক মানে।" আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে নওশাদ আপনার কাছে একটা, আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, আপনার জায়গা থেকে যেটা আপনি মেনে। প্রিয় দর্শক, জীবনের গল্পের কিছু অংশ আমরা দেখেছি, আরও বিশেষ অংশ আমরা দেখব। তার আগে অনুরোধ করবো, যারা এখনো ভিডিওটিতে একটি লাইক দেননি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। তো তারপরে ও আমাকে বলল কি, "চলো আমরা ঘুরতে যাবো। ওকে। তুমি আমার ফ্রেন্ডের বাসার সামনে আসো। তোমার সাথে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিব। তারপরে আমরা ঘুরতে যাবো।" যেহেতু রিলেশন করি তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে, "এরকম, ও তো আমাকে যেতে বলল, ওর ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিবে। তো এখন আমি কি যাবো?" তো ও বলল যে, "যা, দেখে আস ওর ফ্রেন্ডরা কেমন বা এই সেই।" জি। তো গেলাম ওদের ফ্রেন্ডের মানে বাসার নিচে। তো ওর কয়েকটা ফ্রেন্ড ছিল। আ নোয়েল, আ শশী, পল্লব, শাওন। হ্যাঁ, হ্যাঁ। পল্লবের আব্বু-আম্মু বাসার বাইরে চলে গেছে। ওকে। যাওয়ার পরে এখন বলল যে, "আমার আব্বু-আম্মু তো নাই, তোরা বাসায় যেতে পারিস।" তো বলল যে, "চলো বাসায় যাচ্ছি।" "কেন বাসায় যাবা কেন?" এমনিতেই তোমায় দেখবো, কথা বলবো এই আরকি, আর কিছু না।" আমি বলছি, "ঠিক আছে চলো।" তো গেলাম। মোটামুটি কথাবার্তা হলো। ওর সব ফ্রেন্ডরা যেহেতু গেছে। জি। তো কথা হওয়ার পরে ও কি করলো, আমরা আরেকটা রুমে গেলাম। "চলো আমরা আরেকটা রুমে যেয়ে কথা বলি।" তো বলার পরে সে কি করলো, সবকিছু খুলে ফেললো। তো খুলে ফেলার পরে আমি কি করলাম, কান্নাকাটি শুরু করলাম। "আল্লাহ এগুলো কি করতেছো?" এই সেই। তো ও আমার কান্নাকাটি দেখে রীতিমতো ঘাবড়ায় গেছে। আমি কান্নাকাটি করতেছি, "আমি বাসায় আসবো, আমি বাসায় আসবো।" এইসব কি, আমি কখনো চিন্তাই করতে পারি নাই তুমি এরকম। পরে বলল, "ঠিক আছে রেডি হও।" পরে আমি ফ্রেশ-ট্রেশ হলাম। হওয়ার পরে রিক্সা নিল। তারপর বাসায় আসলাম। মানে রিক্সার মধ্যে একটা কথাও বলে নাই। না বলার পরে আমি তো বাসায় আসলাম। বাসায় আসার পরে ব্যাপারটা তো আর কাউকে শেয়ার করা যায় না। পরে আমি কলেজে গেলাম এর পরের দিন। পরে আমার ফ্রেন্ডকে বললাম যে, "এরকম, নওশাদ তো এটা করছে।" আমি তো কান্নাকাটি করছি, ও কিছু করতে পারে নাই। তো বলল কি, "নওশাদ তো অনেক ভালো, এইজন্য কিছু করে নাই। একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষকে যদি পায়, তার মানে কিছু করবে না, এটা তো হতেই পারে না।" আর ওরও হচ্ছে রিলেশন ৮ বছর যাবৎ রানিং। ওই যার সাথে আপনি কথাটা বলছিলেন, শেয়ার করছিলেন, হ্যাঁ। বলছি প্রেম ভালোবাসা মানেই হচ্ছে এটা যে ফিল, সেই এইসব। আমি এই ব্যাপারগুলো অনেক শুনতাম। যেহেতু মানে ইন্টারে পড়ি,
মোটামুটি একটু বুঝিও, এমন তো না যে বুঝি না। তো আমি শুনতাম খুব ভালো লাগতো। আর ও আমাকে এটা বলছে যে, আমি কখনো তোমার হাতও ধরবো না। ওই মানে আমি যদি কিছু না করি। নওশাদ। হ্যাঁ, হ্যাঁ। তো আমি বলছি ঠিক আছে। তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে না আসলে এই সেই ও যেহেতু ভালো করে কথা বলতো না, ভাল লাগতো না। যেহেতু ফার্স্ট লাভ বুঝতে হবে। জি। আর ও আমাকে বলতো, "কেন তুমি কি অন্য কাউকে পছন্দ করো? বলো আমাকে যে পছন্দ করলেও বলো।" তারপরে ওই কাহিনীর পরে তো আমি এসে পড়ছি। আসার পরে আমি ওর ফ্রেন্ডকে কল করছি, শাওনকে। হ্যাঁ। যে, "ভাইয়া আমি আপনাকে কল করছি। আপনি কাইন্ডলি নওশাদকে বলবেন না? আর হচ্ছে ভাইয়া নওশাদ কেমন আসলে?" বলছে, "ও তো অনেক ভালো একটা ছেলে।" আমি বলছি, "ভাইয়া ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন আছে?" "না, ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন নাই। ও অনেক অমায়িক একটা ছেলে।" এই সেই। মানে যতটুকু পজিটিভ বলা লাগে তার চাইতেও বেশি সে আমাকে বলছে। ওকে। তো ওর ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম ও অনেক ভালো। হ্যাঁ। ভাল লাগলো শুনে যে না আসলে অনেক ভালো একটা ছেলে। আর যেহেতু ওরা একটা বাসায় ২৫-২৬ বছর যাবত আছে। জি। তো ওই জন্য আরো বেশি। যেহেতু খারাপ হলে তো থাকতে পারতো না। ভাড়াটিয়া যেহেতু, স্থানীয় না। জি। তো আমি বললাম যে ঠিক আছে, চিন্তা ভাবনা করলাম। তো আমার ফ্রেন্ডকে বললাম। তো ওরা বলল যে হ্যাঁ, দেখ যেটা ভালো মনে করিস সেটাই কর। আর এটা করলে তো মনে হয় যে আসলে ইয়েটা অনেক মানে আমি একটু জানতে চাই সেটা হচ্ছে যে নওশাদ আপনার কাছে একটা আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, আপনার জায়গা থেকে যেটা আপনি মেনে নিতে পারছিলেন না সে ধরনের একটা সম্পর্ক চাচ্ছিল এবং আপনি সেটা আদৌ করবেন কিনা সেজন্য আপনি বিভিন্ন রকমের পরামর্শ চাচ্ছিলেন সবার কাছে, তাই? ওকে, তারপরে আপনি মনস্থির করলেন যে আমি হুম, আমি এটা নিয়ে ৩-৪ টা ফ্রেন্ডের সাথে কথাও বলছি। বাট আমার কথা বলি নাই। যে আমার একটা ফ্রেন্ড এরকম। সো হ্যাঁ, প্রেম করলে তো এটা করবেই। মানে এইরকম টাইপের কথাবার্তা। তা না হলে কিভাবে বুঝবে যে ও ওকে ভালোবাসে? তো দেখা যাবে আজকে এর সাথে আছে কালকে আরেকজনের সাথেও যেতে পারে। ওকে, মানে বলা ছিল যে এরকম একটা রিলেশনশিপে গেলে আল্টিমেটলি এটা প্রেম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, এটাই। তারপর? আমার খুব ভাল লাগতো যে এমন তো না যে ভালো লাগতো না। জি। ওর কথা বা এই সেই সবকিছুই ওর ভালো লাগতো। আর আমার ভালো লাগার ডেফিনিশন এর মধ্যে হচ্ছে যে তার হাইট অনেক বেশি হতে হবে, প্লাস হচ্ছে একটু ফর্সা হতে হবে। আর এই ২ টা কোয়ালিটির একটা ওর মধ্যে ছিল না। দ্যাটস হোয়াই ওকে আরো বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটা। প্রিয় শ্রোতা, দিস ইজ অ্যান ওপেন প্ল্যাটফর্ম। আমরা কিন্তু বারবারই বলে থাকি প্রত্যেকে কিন্তু প্রত্যেকের লাইফ ফিলসফি নিয়ে বড় হয়। ওর জায়গা থেকে ও যেটা পরিষ্কার করছে সেটা ওর কাছে ওরকম। আপনি আপনার জাজমেন্টের ব্যাপারটা কিন্তু আপনি আপনার জায়গা থেকে করলে হবে না। ওর ভালো লাগার ব্যাপারটা এরকম, আরেকজনের ভালো লাগার ব্যাপারটা ঠিক অপোজিট হতে পারে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যাদের অপোজিট ভালো লাগে তারা কিন্তু ওর এন্ট্রি না, কম্পিটিটর না। তো আপনার ভালো লাগা আপনার মতো, ওর ভালো লাগা ওর মতো। তো সেই জায়গাটা থেকে আমরা ওকে লিবারেলি নিবো আরকি। হ্যাঁ? ওকে, হ্যাঁ, তারপর? তো ঠিক আছে। তো একটা সময় আমাদের বাসায় কেউ ছিল না। তো আমি ওকে কল করছি। যে ঠিক আছে তুমি আসো আমাদের বাসায়। তো আমাদের বাসায় আসলো রীতিমতো হলো। রীতিমতো হলো মানে আপনাদের মধ্যে যেটা হ্যাঁ, ফিজিক্যাল রিলেশন হলো। হ্যাঁ। তো একসময় ওর জব হলো। তো কুষ্টিয়াতে চলে গেল। এরপরে আবার মানে ও তো কুষ্টিয়াতে গেলেও ২ মাস ১ মাস পরে আসতো। কুষ্টিয়াতে সে কেন গেল? জব জব, জব এটা একটু ক্লিয়ার করেন আমাদের কাছে যে কুষ্টিয়া। তো আগে সিলেটে জব করতো আইটিতে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে কুষ্টিয়াতে তো এই পর্যায়ে আমি আপনাকে একটু হোল্ড করছি। প্রিয় শ্রোতা, গল্পটা আসলে একটু ছাড়া ভাবে শুরু হয়েছে। আমরা কিছু ইকুয়েশন খুঁজলেই পাবেন। আমার মনে হয় সবচেয়ে বড় ইকুয়েশনটা খোঁজা ওর ভোকালে। আপনি আমাকে টু বি অনেস্ট বলেন তো, আপনি তো অনেক ছেলের সাথে কথা বলতেন আপনার এই ভোকাল দিয়ে পড়ার সময়। তারা সবাই কি আপনার ভোকালটা নিয়ে অনেক প্রশংসা করত? হ্যাঁ, কি বলতো? তোমার ভোকালটা অনেক সেক্সি। হ্যাঁ, এই জাতীয় কথাবার্তা বলতো। সে কেউ ২ মিনিট কথা বললে সে প্রেমে পড়ে যাবে। ইভেন যে আমার একটা লয়ার ভাইয়া সেও আমার সাথে কথা বলে মানে সেও এই কথাটাই অ্যান্ড বলতো। টু বি অনেস্ট ইউ এনজয় দ্যাট। আপনি এটাকে এনজয় করতেন। হ্যাঁ, ওকে। ওর জায়গাটা থেকে একদম সত্য কথা যেটা বলার সেটাই ও বলছে এবং এনজয় করতো বলেই কিন্তু ও এইভাবে একের পর এক রাতের পর রাত ছেলেদের সাথে কথা বলেছে। তার মধ্য থেকে একটা হচ্ছে জ্যাকপট আমরা বলতে পারি। সেই জ্যাকপটের সাথে তার কি হলো? এক ধরনের ভালোবাসা এবং ভালোবাসার এক পর্যায়ে ফিজিক্যাল রিলেশনশিপ এবং ঘটনার এখন আমরা এই পর্যায়ে রয়েছি। মূল ব্যাপারটা কিন্তু হচ্ছে ফোন। ফোনে রাতের পর রাত কথোপকথন এবং ওর আসলে ফোনে কথা বলার লোকের অভাব ছিল না জাস্ট বিকজ অফ হার ভোকাল। ওকে? হ্যাঁ, তারপর? তারপরে ও তো কুষ্টিয়াতে গেল। তো কুষ্টিয়াতে গেলে ও মাসে ১ বার বা ২ বার বা ২ মাস পরে ১ বার এরকম ভাবে আসতো। জি। তো ফার্স্ট টাইম ওর সাথে আমার হলো। তো ফার্স্ট টাইম হওয়ার পরে আমি তো খুব ভয় পাইছি। পরে আমার যে নরমাল সার্কেলটা ছিল সেটা ডিলে হয়ে গেছে। ওকে। তো আমি একটা সময় পিজি হসপিটালে গেলাম। যাওয়ার পরে একটা মহিলার সাথে কথা বললাম। তো সে বলল যে ২-৩ দিন রাখো তারপর ঠিক হয়ে যাবে। আর তা না হলে আল্ট্রাসোনোগ্রাফি করো বা এই সেই কিছু একটা বলল সে আমাকে। পরে আমি কি করলাম দেখলাম না ৪-৫ দিন পরে ঠিক হয়ে গেছে। তারপর আবার রীতিমতো ফোনে কথা বলা এই সেই দেখা করা হতো। কুষ্টিয়া থেকে আসতো। এরকম ভাবেই চলছিল। তারপর একটা সময় ও আমাকে বলল যে, "তুমি কি রান্না করতে পারো?" আমি বলছি, "হ্যাঁ, পারি।" আমার কিন্তু ফেভারিট খাবার হচ্ছে রিচ ফুড। আর সেটা হচ্ছে আপনার তেহারি। আর ওরও ঠিক তাই। তো ওকে। বলল, "তুমি কি এটা রান্না করতে পারো?" আমি বলছি, "হ্যাঁ, পারি তো।" ঠিক আছে একদিন আমাকে রান্না করে খাওয়াও। আচ্ছা ঠিক আছে। ও তো আমার বাসায় আসতে পারবে না। তো আমি কি করলাম আমার একটা ফ্রেন্ডের বাসায় ওকে ইনভাইট করলাম যে, "তুমি এখানে আসো আমি রান্না করে নিয়ে আসবো। তুমি ওইখানেই খেতে পারবা।" ওকে। তো আমি রান্না করে নিয়ে গেলাম। তো আমাকে বাসা থেকে জিজ্ঞাসা করা হয়েছে কার জন্য নিয়ে যাচ্ছি? আমি বলছি টিচারের জন্য নিয়ে যাচ্ছি। স্যার তো এখানে একা থাকে।
তার ফ্যামিলি বাসা নাই এই যার সাথে ফাঁকি দিয়েছেন যে কোনো ভাবে হোক, একটা মেয়ে বা একটা ছেলে চাইলে এটা কোনো ব্যাপারই না, বাসাতে ফাঁকি দেয় আব্বা আম্মার যোগ। তারপর তারপর আমি গেলাম, খেলো। তারপর বলল, "হ্যাঁ, অনেক ভালো হইছে," এই সেই। পরে ওই দিনও সে আমাকে ইনসিস্ট করা শুরু করলো যে, আর ওদের বাসায় কেউ ছিল না। আমার ফ্রেন্ড ছিল আর আমি আর ও ছিলাম। ওকে। আর না করলেও রীতিমতো পায়ে ধরতো। মানে চোখ দিয়ে অঝরে পানি পড়তো, মানে এরকম। পরে করলাম সেকেন্ড টাইম। তো সেকেন্ড টাইম করার পরে ও তো গেল। আমি তো বাসায় আসলাম। ওই সময় আমার নরমাল সার্কেলটা স্টপ হয়ে গেল। তারপর রীতিমতো আমি অনেক ভয় পাইতেছি যে, আল্লাহ কি হবে? আপনি তখনও ইন্টারমিডিয়েটে পড়েন। হ্যাঁ, আমি তখন বুঝতে পারলাম যে আমি আসলে মানে খেতে পারছিলাম না। কিছু খেলেই আমার মানে বমি হতো। তারপর হচ্ছে আমরা সবাই বাসায় একসাথে বসে খাই। দুপুরবেলাও ইভেন রাতের বেলাও। আর একসাথে না খেলে মনে হতো যে খাওয়া-দাওয়া করি নাই। ওকে। তো দেখা যেত যে আমি সবার সাথে খেতে বসতাম না, পরে খেতাম। কেউ কিছু বুঝতে না হ্যাঁ, কিছু পরিবারের কাছ থেকে হাইড করার ব্যাপার। হ্যাঁ, তারপর? ওইটা করতাম। তো মানে প্রচুর ভয় পাইছি যে তা আল্লাহ কি হলো বুঝলাম না। পরে আমি কি করলাম, আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম, এরকম এই সেই আমার বমি হচ্ছে। ও বলল যে টেস্ট করে দেখ কি হয়। এটা কি আপনার যে নওশাদ তাকে কি বলেছেন ওই সময়? না, আমি নওশাদকেও তখনও বলেন? না। ওকে, হ্যাঁ। অনেক সময় হতেই পারে। আবার আমার একটু প্রবলেম হলে বমি হয় এমনিতেই নরমালি। জি। তো আমি তো ভাবছি হয়তোবা ওইটাই। বাট কয়েকদিন যাবত অনর্গলভাবে হচ্ছে। আমি নিজেও ভয় পাচ্ছিলাম যে কি করব না করব। বাসায় বললে যদি টেস্ট হয়, ওই সময় তো আরেকটা ঘটনা ঘটে যাবে। জি। তো আমি কি করলাম, একটা স্ট্রিপেনের টেস্ট করলাম। টেস্ট করার পরে দেখি পজিটিভ। প্রেগন্যান্সি টেস্টের পজিটিভ আসলো। হ্যাঁ, পজিটিভ আসলো। ওই দিনই আমার সচিবিদ্যা পরীক্ষা ছিল। মানে শরীর থেকে ঘাম ঝরতেছিল। আমি কি করব আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি তাড়াতাড়ি বের হলাম, ফ্রেশ হলাম, কলেজে গেলাম। যাওয়ার পর আমার ফ্রেন্ডকে বললাম। তো ও বলল যে, "ওরে বল কল করে।" তো আমি বলছি, "ঠিক আছে।" তো আমি ওরে বললাম যে, "এরকম, এরকম।" তো বলতেছে, "আল্লাহ এটা তো হওয়ার কথা না। কিভাবে হলো?" এই সেই। আমি বলছি, "এসব আমারে কেন বলো? এটা তো তোমার বোঝা উচিত ছিল।" দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এই সময়, তাই তো? হ্যাঁ, তারপর? আর ওর কথা হচ্ছে যে ও মানে পেলেই হলো। মানে সে কোথায় আছে, কিভাবে আছে এটা কোনো ফ্যাক্ট না। মানে আল্টিমেটলি আপনি বলতেছেন যে রিলেশনশিপটা আপনাদের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে গ্রো হয়েছে, সেটার জন্য যেকোনোভাবেই হোক ওটা আদায় করতেই হবে। ব্যাপারটা এরকম? হ্যাঁ, এইরকম ছিল। ওকে। মানে সে আমাকে বলল যে, "আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে।" আমি বলছি, "এই তুমি আসো, তারপরে যা বলার বলবো।" "হ্যাঁ, আমি দেখো কুষ্টিয়াতে এখন আসবো, আসলে কি হবে বলো? কিছুই হবে না।" এই সেই এগুলো বলল। পরে আমি বললাম, "আমি কি করব?" বলছে, "তুমি মিতুকে নিয়ে ব্যাপারটা ইয়ে করো। আমি আসার পরে বিয়ে করব।" আমি বলছি, "আমি যে আমার করাবো আমার কাছে তো টাকা নাই। আমি যেহেতু স্টুডেন্ট।" তো বলল যে, "তুমি মিতুর কাছ থেকে নাও, আমি এসে তারপর দিয়ে দিব।" ও কিন্তু আমাকে তখনও টাকা দিল না। তো ও বলল কি, "আমি আমার আম্মুকে বলি?" তো আমি বলছি যে, "যদি আম্মু লেভেলে যায় তাহলে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। যে ওর আম্মু ডেফিনিটলি আমার মাকে বলবে।" হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনার ফ্যামিলি কি ওর সম্পর্কে জানতো? কিংবা ওর ফ্যামিলি কি আপনার সম্পর্কে জানতো? না, ও আমাদের ফ্যামিলি আসলে জানতো হচ্ছে অনেক পরে, অনেক পরে। অনেক পরে কি জেনেছে? এবং এই যে ঘটনার এই যে এখন পর্যায়ে আছেন, এমন পর্যায়ে গিয়ে দুজনের না, কেউ কিছু জানে কেউ না। কেউ কিছু জানে না। ১ ২ নাম্বার হচ্ছে ওর ফ্যামিলি সম্পর্কে আপনি জানতেন? ওর ফ্যামিলি সম্পর্কেও হ্যাঁ, ও আমাকে সবকিছু বলতো। আমিও আমার ফ্যামিলি সম্পর্কে ওকে সবকিছু বলতাম। মোটামুটি ওয়াকিবহাল ছিলেন। ওর বাড়ি কোথায়, ও কোথায় থাকে না থাকে, ডিটেইল আপনি জানতেন। আপনি কখনো এগুলো এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে ও আসলে যেটা বলে সেটা সত্যি কিনা? ওই স্টেজে না। কখনো দেখেননি। ওকে। যতক্ষণ পর্যন্ত আপনি বলেছেন এই গল্পের এই জায়গাটায় যদি আমরা দোষারোপ করি, আপনি নিজেও সমান অপরাধী, আপনি সেটা স্বীকার করেন। এইটুকু পর্যন্ত। সামনে কি হবে না হবে সেটা পরের বিষয়। ভুলের যে ব্যাপারটা, না, আমার তো ভালো লাগতো। আমি কিন্তু বলি নাই যে আমার ভালো লাগতো না। আপনি নিজেও এনজয় করতেন না। ডেফিনিটলি। টু বি অনেস্ট সে নিজেও এটা এনজয় করতো। আপনারা এটাকে কোনভাবে নিবেন না নিবেন, এবং একই সাথে বলে থাকি যে এই সমাজে কিন্তু এই ধরনের ঘটনা হরহামেশাই ঘটছে, বিশেষ করে ফোনের ব্যাপার নিয়ে। এবং এগুলো কিন্তু হরহামেশাই হচ্ছে। এবং এই হরহামেশাই হওয়াটা আসলে শেষ পর্যন্ত কোথায় যায় সেটা তো আমরা আজকের গল্পে দেখবই। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল, ওর নিজে যে জিনিসটাতে ভালো লাগতো ফোনে ছেলেদের সাথে বা মেয়েদের সাথে যাদের সাথেই হোক না কেন ফোনে কথা বলা। আর ফোনে ওর যে ভোকালের প্রশংসাটুকু আসতো, সেই প্রশংসাই মূলত ওর লাইফটাকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাচ্ছে, এবং সেই যাওয়াটা আসলে কিরকম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ও রীতিমতো ভয় পেয়ে গেছে। জি। ভয় পেয়ে যাওয়ার পরে ও আমাকে বলল যে, "তুমি এটা করো, আমি করব।" তো আমি মানে আমার একটা ফুপিকে দেখছিলাম যে সে এমআর করানোর পরে একদম এতটাই সিক হয়ে পড়ছে, তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো। মানে এরকম। তো আমি খুব ভয় পেয়েছি যে না এরকম। ও বলে কি, "না আরে কিছু না, ঠিক হয়ে যাবে। এই সেই হ্যান-ত্যান আধা ঘন্টা সিক থাকবা তারপর ঠিক হয়ে যাবে।" তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে।" আমি কুষ্টিয়াতে মানে অনেকভাবে আমি বললাম, "এই তুমি আগে বিয়ে করো তারপরে এমআর করব।" মানে এই স্টেজে আসলে তো এটাই হয় নরমালি। আচ্ছা, তো আপনি ছেলেটাকে বলেছিলেন যে আমাকে আগে তুমি বিয়ে করে ফেলো, তারপরে আমি এবার করব। হ্যাঁ। তারপর ও আমাকে মানে আল্টিমেটলি সে আমাকে কনভিন্স করলো কিভাবে কনভিন্স করলো? যে, "আমি এখন অনেক দূরে আছি, কুষ্টিয়াতে আছি। এখন আসলেই তো তোমার সমস্যার সমাধান হবে না। তুমি করো, আমি এসে তারপর বিয়ে করব।"
ওকে, হ্যাঁ, তারপর? তো আমি কি করলাম, আর এর মাঝখানে অনেক ঘটনা ঘটছে। আমার ইন্টার পরীক্ষা যেহেতু ছিল, আমি ব্যবসা নিতেও পরীক্ষার সময় গেছি ১০ মিনিট লেট করে। আমার বাসে প্রচুর বমি হইছে। ওকে। এক্সাম হলে ঢুকছি হচ্ছে ১০ মিনিট পরে। জি। তো দেখা গেছে যে এরকম করে ২-৩ টা পরীক্ষা আমার হ্যাম্পার হইছে। অবশেষে আমি চিন্তা করলাম যে না, আসলে আমার এটা করতেই হবে। না করলে তো আমার পরীক্ষা অনেক খারাপ যাচ্ছে। আমি কি করব? আর যেহেতু কাউকে বলাও যাবে না। তো আমি চিন্তা করলাম যে আমি আমার একটা ভাইয়াকে বলি। সেই ভাইয়াটা আমার সাথে কথা বলতো। ফোনে? ফোনে না, মানে এমনিতেও হ্যাঁ, হ্যাঁ। পরিচিত ভাইয়াই। আচ্ছা। লয়ার তো, জুয়েল ভাইয়া। তো আমি তাকে বললাম যে, "ভাইয়া এরকম, এরকম এই সেই আমার একটা ফ্রেন্ডের এরকম হইছে। আপনি কি একটু হেল্প করবেন?" মানে আমি আমার কথা বলি নাই। বলছি আমার ফ্রেন্ডের কথা। তো সে বলছে যে, "আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তুমি একে কল করো। একে কল করলে সে তোমাকে সবকিছু ঠিক করে দিবে।" তো ওইখানে সে আবার একটা ভাইয়ার নাম্বার দিছে। তার নাম হচ্ছে অপু, প্যাথোলজিস্ট। ওকে। তো সে কি করলো, আমরা গেলাম রীতিমতো সকালবেলা ১০টা বাজে, আমি আমার ফ্রেন্ড মিতু। তো যাওয়ার পরে তো সে একটা মহিলা, মানে সেই মহিলাটা তার ক্লিনিকে করে। জি। তো সেই মহিলাটাকে নিয়ে আসলো। আসার পরে সে কি করলো, ওই মহিলাটাকে বলল যে এরকম, এরকম। তো সে আমাকে জিজ্ঞাসা করলো যে কার? তো আমি বললাম কি ওর। মানে আমার ফ্রেন্ডের কথা বলছি। মানে সে ভাইয়াটা জানবে আমার, কেমন না? তো আমাকে সে জিজ্ঞাসা করছে যে কি সমস্যা? আমি শুধু এইটুকুই বলছি যে ওর হাসব্যান্ড, হ্যাঁ, হ্যাঁ। মানে এই মুহূর্তে ওর হাসব্যান্ড চাচ্ছে, মানে ওদের বিয়ে হইছে। যদি জানে তাহলে দেখা যাবে বেবি অ্যাকসেপ্ট করতে হবে। বাট ও যেহেতু পড়াশোনা করছে, দেখা যাবে যে আর পড়াশোনা হবে না এই সেই। এইজন্য আসলে ও এটা করতে চাচ্ছে। তো ওই মহিলাটাকে তাই বলা হলো। জি। তারপরে গেলাম পরে তো করলাম। তো আমি যখন করলাম আমার পাশে শুধু ওই ছিল। আর আমার কাছে কিন্তু টাকাও ছিল না। ৳১৯০০ ছিল। আর আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি ৳১,০০০ ধার নিছি, আর আমার কাছে মনে হয় ৳৮০০ ছিল। তো ভাড়াও দিয়ে যেতে হয়। তো ওই মহিলা নিয়ে গেল তার ক্লিনিকে। তো করলাম। মানে যেহেতু অনেক পেইন হইছে যে কম টাকা, যেহেতু টাকা ছিল না। তো আমি অনেক জোরে চিৎকার করলাম, অনেক কান্নাকাটি করলাম। মানে মানে এত কষ্টের ছিল, যেটা কিনা এখনো চিন্তা করলে আমার মনে হয় কি যে এটা মানে কোনো মানুষের যাতে না হয়। যারা এখানে আজকে হলো ইট 920 শুনছো, এখানে অনি আছে। অনি তার জীবনের গল্পের ইন্টারমিডিয়েটে পড়া অনির গল্প বলছে এবং আমাদের বিশ্বাস যে হ্যালো 8920 তে অনেক, অনেক শ্রোতা আছে যারা ইন্টারে পড়ে এবং একই সাথে বিশেষ করে মেয়েদের কথা তো আমি বলবোই যে অনেক, অনেক বেশি কিশোরী আছো যারা আজকে হয়তো হ্যালো 920 শোনার পরে একটা চরম শিক্ষা পেয়ে যাবে আশা করছি। এবং এই যে ডেঞ্জার পয়েন্ট, এই যে দুর্ঘটনাগুলো ঘটে, সেগুলো আসলে কিভাবে ঘটে এবং তার পরিণতি আসলে কি, সেটা তোমরা কিছুটা হলেও আজ করতে পারছো। তারপর? এই টোটাল ব্যাপারগুলোতে আমার ফ্রেন্ড মিতু আমাকে অনেক ইন্সপায়ার্ড করতো যে হ্যাঁ, এটা কর, সেটা কর, এইভাবে কর, সেভাবে কর, এইভাবে। তো আমি খুব কান্নাকাটি করলাম। তো ও আমার চিৎকার শুনতে না পেরে ও আরেক ইয়েতে চলে গেল। তারপরে হওয়ার পরে আমি বাসায় আসবো যে এতে সিএনজি নিবো, সেই ভাড়াটাও কিন্তু আমার কাছে ছিল না। হুম, হুম। পরে বাসে আসতে হলো। বাসে এমনিতেই তো পেইন, তারপরে হচ্ছে বাস। মানে অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। পরে বাসায় গেলাম। তারপর ও আমাকে বাসায় দিয়ে গেছে। আর ওর বাসা হচ্ছে রামপুরাতে। হুম, হুম। তো আমি আবার ঘুমায় পড়ছি। যেহেতু অনেক টায়ার্ড ছিলাম এই সেই। তো ও আমাকে কল করছে, আমি রিসিভ করতে পারিনি। পরে ও আমার ফ্রেন্ডকে কল করছে যে এরকম, এরকম ওর কি অবস্থা? বলছে, "হ্যাঁ, ওর তো অবস্থা ভালোই। তো আমি দিয়ে আসছি। এখন তো অনেক ঘুমাচ্ছে এই সেই।" পরে আমি ঘুম থেকে ওঠার পরে দেখি যে ও আমাকে অনেকগুলো কল করছে। পরে আমি ব্যাক করলাম। আর ও আমাকে সবসময় মানে সোনামণি বলতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বলছে, "সোনামণি তোমার কি অবস্থা?" এই সেই। আছে, "হ্যাঁ, এই তো প্রচুর ব্যথা পাইছো।" এই সেই। আছে, "হ্যাঁ।" বলছি, "ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আমি আসলে সব ঠিক হয়ে যাবে।" হ্যান-ত্যান এগুলো। মানে ওই সময় সে আমার সাথে খুব ভালো করে কথা বলতেছে। ওকে। ওইটা গেল। তো যাওয়ার পরে যে আমি ওষুধ কিনবো, আমার কাছে সেই টাকাটা পর্যন্ত ছিল না। মনে হয় ৭ দিন করে ওষুধ দিছে। তো আমি মানে ২ দিন করে খেতে পারছি। ওকে। টাকার জন্য আমি খেতে পারি নাই। আচ্ছা। তো ও ঢাকায় আসলো এরপরে। আসার পরে ও আমার সাথে দেখা করল না। দেখা না করার পর আমাকে ফোন করছেন। "তোমার সাথে আমার কিছু কথা ছিল।" আমি বলছি, "হ্যাঁ, বলো।" যে আসলে আমি গ্লাসের পানি হয়ে থাকতে চাচ্ছি না। এইসব রিলেশন আমার ভাল লাগে না। আমি বাইন্ডিংস এর মধ্যে থাকতে চাচ্ছি না। মানে আমি তো মনে হয় পুরো আকাশ থেকে পড়ছি। আল্লাহ, আমি এতদিন কার জন্য কি করলাম? আপনার বয়ফ্রেন্ড নওশাদ। তারপর ও আমাকে বলল যে, "তোমার সাথে আর থাকতে চাচ্ছি না। তুমি তোমার মতো করে থাকো, আমি আমার মতো করে থাকি। সো আমি যে তোমার জন্য এত কিছু করলাম, তুমি যা বললা আমি তাই শুনলাম। তো?" বলল, "আমি আসলে সরি, আসলে আমার পক্ষে আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। তুমি আমার ফ্রেন্ড হিসেবে থাকতে পারো। আমার কোনো প্রবলেম নেই। তুমি এসব কি বলো? তুমি যেটা বলছো আমি সেটাই শুনছি।" ওকে। মানে ওর কথা আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে বাণী, যে ও আমাকে বলল আমার এটা করতেই হবে। টু বি অনেস্ট, এটাই কি আপনার ফার্স্ট লাভ? হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপর? ওই সময় আমার মনে হচ্ছিল আকাশ ভেঙে মাথায় পড়ছে। বুঝতেছিলাম না। জি। তারপর আমি ওকে বললাম যে, "দেখো, যেটা কখনো কল্পনাও করি নাই যে বিয়ের আগে কারো সাথে রিলেশন করা, প্রেগন্যান্ট হওয়া, এমআর করানো, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন টাইপের কথা শোনা। আর তুমি আমাকে এইসব কথা বলতেছো।" তো ও আমাকে বলল, "আমার করার কিছু নাই। আর তুমি আমাকে প্লিজ ফোন-টোন দিবা না। আর ফোন দিলেও হ্যাঁ, কথা বলবো। বাট ফ্রেন্ড হিসেবে, আদারওয়াইজ আর কিচ্ছু না।" ওকে। তো আমি প্রচুর কান্নাকাটি করলাম যে, "তুমি নওশাদ আমার সাথে এমন কেন করতেছো? আমি তো তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি নাই।" জি। ওই সময় আমি আবার কোচিং করতাম।
ওকে তো যেদিন ও আমাকে এই কথাটা বললো এর পরের দিন আমার ক্লাস ছিল। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম। তো বলার পরে মানে আমি মনে হচ্ছিল যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম না কি আমি কিছুই বুঝতেছিলাম না। একটা বাস আসছে, যে বাসের লোকটা সে আমাকে ধাক্কা দিয়ে সরাইছে। আচ্ছা আমার ফ্রেন্ড বলল যা মরতে ইচ্ছা হলে যা ট্রেনের নিচে যা মর, এইভাবে মরে তো লাভ নাই, এরকম টাইপের কথাবার্তা। কে মিতু হ্যাঁ মৃত্যু। ওকে তো আমি মানে একদম পুরো আপসেট যে এই কি ঘটে গেল, আর এইসব কথা তো কাউকে বলাও যায় না। প্রথম কথা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করেছেন সেটা হচ্ছে এই ধরনের একটা সম্পর্ক বলতে গিয়ে বোঝাচ্ছে যেটা যে একটা মেয়ের কাছে তো এই ধরনের ফিজিক্যালি একটা সম্পর্ক অনেক বড় একটা ব্যাপার এবং সেই জায়গাটা থেকে আপনি একটা ছেলেকে লাভ করে সেটা স্যাক্রিফাইস করেছেন এবং সেই ছেলেটা ফিরে এসে আপনাকে বলছে যে আপনার সাথে সে কোনো সম্পর্ক রাখবে না। সেই মুহূর্তে আপনার পুরো দুনিয়াটা আপনার সামনে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ ওকে। তারপর এবং মিতু বলছে যে বাঁচলে এভাবে বাঁচার কোনো দরকার নেই, মরে যা, হ্যাঁ। বাসের সামনে গিয়ে ঝাঁপায় পড়, ব্যাপারটা আর একটা ছেলের জন্য তুই কেন শুধু শুধু কষ্ট পাবি, ও খারাপ, এইটাই ইয়ে এখন খারাপ হয়ে গেল, আগে খারাপ ছিল না। না। ওকে তো আমি খুব কান্নাকাটি করতাম আর নামাজ পড়তাম। আমি তো আসলে কোনো এই সময়টাতে আপনি নামাজ পড়তেন নাকি তার আগে থেকেও নামাজ পড়তেন? না ওই সময়টাতে আমি না আসলে আমার একটা প্রবলেম হচ্ছে আমি যদি কোনো প্রবলেম পড়ি আমি নামাজ পড়ি। মানে ক্রিটিক্যাল মোমেন্ট যখন জীবনে শুরু হয়ে গেছে তখন আপনি নামাজ না আমার বাসায় সবাই বুঝে যে আমার কিছু একটা হচ্ছে, যে কারণে আপনি নামাজ পড়তেছি। হ্যাঁ তারপর পরে কি হলো যে ও আমাকে ১ মাস পরে কল করলো। কল করার পরে আমাকে বলল যে আসলে আমি সরি, আমি বুঝতে পারছি যে আসলে তুমি আমার জন্য পারফেক্ট। আমি আসলে এই সময়টাতে আপনি চেষ্টা করতেন না তার সাথে যোগাযোগ করার? আপনিও চেষ্টা করতেন না? লাইক ফোন নাম্বার ওকে বলছে যে তুমি যদি ফ্রেন্ড হিসেবে থাকতে চাও তো থাকতে পারো, আর দরকার নেই। আর আমার একটা মানে বিশ্বাস ছিল যে না আমি তোকে ভালোবাসতাম, ও আমার কাছে আসবেই। না যেটা হচ্ছে যে আপনি তো ভালোবাসতেন সে কারণেই বলছি যে আপনার জায়গা থেকে তো আপনি চেষ্টা করতে পারতেন না, না আমি করার জন্য। কখনোই যে এটা আমার মধ্যে ছিল না। বাট খারাপ লাগতো নিজের মধ্যে। বাট আমি কখনো ট্রাই করতাম না ওকে। তো আমাকে কয়েকদিন ট্রাই করছে। তো আমাকে কল দিলে আমি গালিগালাজ শুরু করতাম। তো আমি কি করলাম? ও বলল যে, "আমি তোমার সাথে শেষ একবার দেখা করতে চাই। তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? আমি তো তোমাকে ভালোবাসি এখনো। ঠিক আছে তুমি আমাকে বাসো না, আমি বুঝলাম। কিন্তু তুমি আমার সাথে একবার দেখা করো, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই।" তো আল্টিমেটলি আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি তো ওকে ভালোবাসি। এমন তো না যে বাসি না। আর আমি ওর জন্য নামাজ-টামাজ পড়তাম, প্রে করতাম, "আল্লাহ প্লিজ তুমি আমার জন্য একটা কিছু করো। আমি ওকে চাই, আর কিছু চাই না।" এরকম। পরে কি হলো আমার ফ্রেন্ডের বাসায় দেখা হলো ওর সাথে। দেখা হওয়ার পরে ও আমার পায়ে ধরতেছে। "তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল বুঝতে পারছি," এই সেই। ও আমাকে এটাই বলছে যে ওর কোনো লাভ ছিল না। আর যেহেতু ফার্স্ট লাভ, আর কেউ যদি মানে বয়ফ্রেন্ড থাকাকালীন অবস্থায় যদি ইয়ে হয়ে যায়, সে কিন্তু একটু অন্যরকম হয়েই যায়। তো আমি এটা চিন্তা করলাম যে ঠিক আছে, আরে জি জি বয়ফ্রেন্ড থাকা অবস্থায় কি হয়েছে মানে এটা একটু ক্লিয়ার মানে যদি মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় তো বয়ফ্রেন্ড একটু মানে ভীত হয় না? হ্যাঁ হ্যাঁ। মানে এটা তো ও নরমাল। আপনি ওই জায়গাটা থেকে তাকে ক্ষমা করার চেষ্টা করছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে হ্যাঁ তারপর? তো আমি এটা চিন্তা করলাম যে না আমি তো আসলে ওকে অনেক ভালোবাসি। আর যেহেতু ও ব্যাক করছে, আমি কিন্তু ওকে কল করি নাই। তার মানে হচ্ছে এটাই আমার জন্য ভালোবাসা আসলে। ওকে তো এইভাবেই আমাদের রিলেশন আবার শুরু হলো। মানে এত মিষ্টি একটা রিলেশন হইছে মানে বলার বাহিরে। যেমন হচ্ছে যে ওর ফ্রাইডেতে ক্লাস থাকে। হুম হুম আর স্যাটারডেতে অনেক সময় দেখা যায় ওর ডিউটি থাকে, আবার অনেক সময় থাকে না। ওর যদি না থাকে তো ওই দিন আমরা ঢাকার বাইরে ঘুরতে বের হতাম। আর যদি থাকতো তাহলে আমরা ফ্রাইডেতে ঘুরতে বের হতাম। এরকম। মানে যে রিলেশনশিপটা শেষ হয়ে গিয়েছিল সেটা নতুন করে শুরু হ্যাঁ, করলো নতুন করে and একেবারে নতুন ধাঁচে সবকিছুই নতুন। it was so sweet right? হ্যাঁ। ওকে ওইভাবে রিলেশনটা কন্টিনিউ হচ্ছিল। আর ওকে আমি অনেক বেশি গিফট করতাম। ওর বার্থডেতে, রিলেশনের অ্যানিভার্সারিতে, ঈদে এরকম। মানে ওকেশনে হ্যাঁ, এমনও দেখা গেছে যে আমার আম্মু আমাকে ড্রেস কেনার টাকা দিছে ঈদে। আমি সেই টাকা দিয়ে আমি ওকে শার্ট কিনে দিচ্ছি। কিন্তু জব করতেছে। এই সময়টা তো আপনার ফ্যামিলিতে জানা হয়নি। ওকে হ্যাঁ ২০১১ তে আমার রেজাল্ট দিল। তারপরে তো ভার্সিটির অ্যাডমিশন। তো দেখা গেল যে আমি পাবলিকে চান্স পাইনি। মানে পাবলিকে আপনি চান্স পাননি। ওকে তো ন্যাশনালে আমি আসলে চান্স পাই। তো আমি ভর্তি হই না। যে আমার কথা হচ্ছে যে হয় পাবলিকে পড়বো, তা না হলে প্রাইভেটে পড়বো। Okay. দেখা যায় যে আমি ওকে বলি যে এরকম। তো বলে যে ন্যাশনালে হয়ে যাও, পরে প্রাইভেটে হইও। তো আমি হব না। যেহেতু ন্যাশনালে হলে আর প্রাইভেটে ভর্তি হতে পারবো না। তো আমি যেহেতু ভর্তি হই নাই, না হওয়ার পরে ২০১২ টা আমার গ্যাপ চলে গেল। জি। সেহেতু ২০১২ টা দেখা গেছে টোটালি নওশীদের সাথে মানে প্রতি অনেক বেশি দেয়া হয়। কনসেন্ট্রেশন হ্যাঁ ও আবার বিসিএস পরীক্ষা দেয়। দেওয়ার পরে ও প্রিলিমিনারিতে চান্স পায়। তারপরে হচ্ছে রিটেন। তো আমাকে কল করে বলল যে এরকম রিটেনে চান্স পেয়েছি। তো আমাদের সাথে রাতের বেলার কথা হবে না। আর মানে আমাদের সেই ২০১০ থেকে কন্টিনিউ রাতের বেলা কথা হয়। Okay. এই হচ্ছে ২০১২ তে এসে ও আমাকে বলল যে কথা হবে না। তো ওর এক্সাম ছিল হচ্ছে জুনে। তো আমার দেখা যেত মাঝে মধ্যে কল করতো, একটু কথা বলতো। আর এর মাঝখানে আমার যে ব্যাড হ্যাবিট গুলো ছিল, যে ফোনে কথা বলা, রাতের বেলা ওয়েটিং এ থাকা, এগুলো টোটালি অফ। ফোনে কথা বলা যাবে না, কল ওয়েটিং এ থাকা যাবে না। এগুলো কি আপনার অফ হয়ে গিয়েছে নাকি ওর অফ হয়ে গিয়েছে?
মানে আপনার এই হ্যাবিটগুলো অনেক আগে থেকে ছিল এবং হ্যাঁ, সে রিলেশন হওয়ার পর থেকে আমার এগুলো সব বন্ধ। বন্ধ হয়ে গিয়েছে এবং আপনি বন্ধ হয়ে গেছেন নাকি না, ওর ইয়েতে। চাপাচাপিতে? হ্যাঁ, ওকে, হ্যাঁ। কাউকে মানে পেতে হলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। এবং এই জন্য আপনি ফোন কথা বলা বন্ধ করেন। হ্যাঁ, কথা বলা বন্ধ করে। আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আপনি ওর সাথে রিলেশন হওয়ার পরেও ছেলেদের সাথে কথা বলতেন বা মেয়েদের সাথে হোয়াটএভার ইট ইস। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ড বিতুর সাথে রাত ২টা-৩টা পর্যন্ত কথা বলতাম। অনর্গল। ছেলের সাথে কথা বলবো, ঠিক আছে, একটা মেয়ের সাথেই কথা বলি। মানে অভ্যাস হয়ে গিয়েছিল এরকম যে কথা না বললে ভালো লাগতো না। হ্যাঁ, ভালো লাগতো না। ওকে, পরে মানে নওশাদের সাথে রিলেশন হওয়ার পর থেকে অভ্যাসটা একদম টোটালি চেঞ্জ। ওকে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওইভাবেই হোক, ও যেভাবে চাচ্ছে। তো এক্সাম দিল, দেওয়ার পরে ওর মনে হয় জুলাইয়ের ১১ তারিখে ওর এক্সাম শেষ হলো ২০১২ সালে। তো এর মাঝখানে একটা ঘটনা ঘটলো, মানে হচ্ছে নওশাদকে আর পল্লবকে, পল্লবটা কি? ওর ফ্রেন্ড, মানে আমি যার বাসায় যেতাম, ওকে, হ্যাঁ, তারপর? ও আর হচ্ছে পল্লব দুজন মানে ২৫-২৬ জন এসে ওদের এলাকায় ওদের মানে মেরে টেরে গেল, মানে যেন তেন ভাবে মারে নাই। ওদের দুজনকে মেরেছে? হ্যাঁ, এটার পিছনে একটা মানে কারণ ছিল। বাড়ি তৈরি করে না, অনেকে বলে কি? কন্ট্রাক্টর? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এলাকার ছেলেপেলে এরা কি করে যে গান দেখানোর পরে ৫ লাখ ২ লাখ চাঁদা খায়। তো যে এটা দিয়ে তার নাম আমি জানি না। মানে তার কথা হচ্ছে যে খেতে পারলে অর্ধেক তাকে দিতে হবে, আর না খেতে পারলে যদি পুলিশ ধরে নিয়ে যায় সে আনবে না। তো নওশাদ বলছে যদি এরকম হয় তাইলে ওর গানটাই খায় ফেল। ওদের এলাকার ছোট ভাইকে বলছে কথা। তো খেয়ে ফেলতে বলছে, তো ওই ছেলে ২ টা মিলে কি করছে তার গান নাই করে দিছে। গানটা কি? আর্মস টাইপের কিছু একটা বন্দুক? ওকে। ছোট যে। আপনি একটু পরিষ্কার করুন কারণ হঠাৎ করে কার গান কে খেয়ে ফেলবে আমি ঠিক বুঝতে পারছি না। নওশাদ এবং পল্লব মার খেলো ২৫ থেকে ৩০ জনের কাছে হ্যাঁ, এটার এবং এটার পেছনের কাহিনীটা হলো কোনো একটা গান বা বন্দুক খেয়ে ফেলতে বলেছে। এই বন্দুকটা কোথা থেকে আসলো? এটা তো আমি বলতে পারবো না। মানে ও আমাকে যতটুকু বলছে, মানে এলাকার মানে ইয়েতে থাকে না প্রভাবশালী লোক, যাদের কাছে আর্মস-টার্মস থাকে। এর কথা হচ্ছে যে যদি কেউ চাঁদা তুলতে পারে সে এটার 50% নিবে। বাট ওদের কেউ ধরে নিয়ে গেলে ওদের এলাকার কাউকে, তাহলে সে এটার রিস্ক দিবে না। তো এই জন্য এটা আবার এসে নওশাদকে বলছে। তো নওশাদ বলছে ঠিক আছে, তাহলে তুই আর্মসটাই খেয়ে ফেল। ওকে। তো ওরা এই কথা বললো। এই কথা পল্লব এবং নওশাদ? হ্যাঁ, নওশাদ বলল। আর নওশাদের চেলা হচ্ছে পল্লব। ওকে। হুজুর, হুজুর করা যেটাকে বলে। তো ওরা কি করলো, ওদের বুদ্ধিতে এটা আসতো না যে খাওয়ার ব্যাপারটা। যেহেতু বড় ভাই বলছে মানে আর্মসটা খেয়ে ফেলতে বলেছে? হ্যাঁ। ওকে। তো কি করলো, আর্মসটা খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে আর যে লোক সেও তো খুব প্রভাবশালী। হ্যাঁ, হ্যাঁ। এই ব্যাপারটা মোটামুটি সবাই মানে জেনে ফেলছে। তার কাছ থেকে আর্মস খাবে এটা তো হতেই পারে না। সে একদম ডিরেক্টলি বলছে, হয় আমার আর্মস ফেরত দিবে, আর তা না হলে এই পল্লব আর নওশাদকে যেখানে দেখবে সেখানে গুলি করে মারা ফেলবি। তো ওরা আবার একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এরকম একটা বাসার মধ্যে আড্ডা দেয়। ৭-৮ জন আড্ডা দিচ্ছিল। যেই লোকের আর্মস করছে, তো সেই লোক আবার লোক পাঠাইছে ২৫-২৬ জন। মানে হয়তোবা ফাঁদ পেতে ছিল যে কখন ওরা বের হয়, একসাথে থাকে, ধরবে ওদের। পরে ওরা ৭-৮ জন ছিল, এর মধ্যে ৪-৫ জন চলে গেছে। হ্যাঁ। তো একজন একটু মাই খাইছে, একটা পা কেটে গেছে। আর ২ জন ছিল, নওশাদ আর হচ্ছে পল্লব। ২টাকে একদম যাচ্ছে করে তাই মাইটেট দিছে। মানে এমন মারধর করছে যে আর্মসের দিয়ে ওর মাথা ফাটায় ফেলছে। নওশাদের? না, না, পল্লবের? পল্লবের। ওকে। হাতের রক কেটে দিছে। ওহো। আবার নওশাদের হচ্ছে হাতের রক কেটে দিছে, পিঠে একটা ক্রস চিহ্ন দিয়ে দিছে, থাই কেটে ফেলছে। ওহো। তো আমি এটা জানতাম না। ১১ তারিখে এই ঘটনা ঘটছে। ১১ তারিখে ঢাকা মেডিকেল কলেজ থেকে সেলাই-টেলাই করে নিয়ে আসা হয়েছে। ও আমাকে ১৪ তারিখে কল করছে, জুলাইয়ের। যে এরকম, এরকম আমি তোমাকে একটা কথা বলবো। আমি কি হ্যাঁ বলো। তো হচ্ছে তুমি শুনলে কিন্তু কান্নাকাটি করবা না। ও খুব জানতো যে আমি একটু কিছু হলে কান্নাকাটি করতাম। ওকে। তো আমি ভাবছি ও মনে হয় দেশে বাইরে চলে যাবে। ওকে। তো আমি খুব ভয় পাচ্ছিলাম যে বলো তুমি কান্নাকাটি করবো না? না করবো না। তুমি আমার বাসায় আসবে না? না আসবো না। এরকম, এরকম যে আমি তো মানে মার খাইছি। এটা এতগুলা সেলাই পড়ছে, হাতে ব্যান্ডেজ করা। তো আমি শোনার পরে তো মানে একদম কান্নাকাটিতে পুরো অস্থির হয়ে গেছি। পরে বলতেছে কান্নাকাটি করো না, আমি ঠিক আছে, আমি তো বেঁচে আছি, আমি তো তোমারই আছি। এরকম টাইপের কথাবার্তা যেটাকে বলে। ওকে। তো যেদিন ওর সেলাই কাটা হবে, তো সেলাই কাটার পরে সেদিনও আমার সাথে দেখা করতে আসলে। তো আসতে পরে আমি দেখলাম যে ও কোথায় কাটলো বা কি, সে দেখার পরে আমি তো খুব কান্নাকাটি করতেছি যে এরকম মানুষ করে নাকি। তো আমাকে বললো এই ঘটনা, আমার তো কোনো দোষ নাই। পরে অনেক চিল্লাচিল্লি করলাম, আল্লাহ তুমি এসব কি বলো। মানে পলিটিক্স করবে এটা আমার ভালো লাগে না। এই টাইপের মানুষ আমি দেখতেই পারি না। আপনি এতদিনে জানলেন যে সেই ধরনের খারাপ কাজের মধ্যে ইনভলভ? না, তো this for- সে আসলে ইনভলভ না। মানে এলাকার যেহেতু আমি একটা বড় ভাই, আমার কাছে কেউ এসে জিজ্ঞাসা করতেই পারে যে এটা কি করবো ভাই, যদি খুব ভালো রিলেশন থাকে। আর ওর সাথে সবার সাথে নাকি খুব ভালো রিলেশন। ওকে। আর ও এইসব পলিটিক্স এসবের মধ্যেও নাই। তো একজন অস্ত্রধারীর সাথে তার ভালো রিলেশন, আপনি এটাকে কি বলতে যাচ্ছেন? আপনি বলতে চাচ্ছেন যে এটা ছোট ভাই যে কোনো টাইপেরই হতে পারে, সে বড় ভাইয়ের কাছ থেকে সাজেশন নেবে এবং ও বলে দিবে যে অস্ত্রটা খেয়ে ফেলো, এটা কোনো রিলেশনের পর্যায়ে পড়ে না? মানে আমার কাছে সবসময় মনে হতো যে ও যা বলে তাই রাইট। ওকে, হ্যাঁ। আর ও কখনো মিথ্যা বলতেই পারে না। নেভার এভার।
ওকে। এই- ওই জায়গাটাতে আপনি সেভাবেই ফিল করেছেন ওই সময়টাতে। ওকে, হ্যাঁ, তারপর? তো পরে ভালো হয়ে গেল। পরে রীতিমতো সে অফিসে যাওয়া শুরু করলো। সবকিছু আবার আগের মতো করে হয়ে গেল। ঘুরতে যাওয়া এই সেই। তো মাঝে মধ্যে কথা হতো রান্না-টান্নার ব্যাপার নিয়ে। তোমার তো আমার বাসায় আসলে রান্না-টান্না করতে হবে। মানে জিজ্ঞাসা করতে, হ্যাঁ, তুমি কি রান্না করতে পারো? হ্যাঁ, আমি তো এইগুলো রান্না করতে পারি। পরে আমি বলতাম যে, হ্যাঁ, আমি তো তোমার মায়ের থেকেও বেশি রান্না করতে পারি। বলে কি আমার আম্মা অনেক ভালো, ভালো রান্না করতে পারে এই সেই, অনেক মজাদার এই সেই। তো বলল যে, তুমি কি মানে মুরগির মাংসের ভর্তা করতে পারো? মুরগির মাংসের ভর্তা? হ্যাঁ, মানে অপ্রস্তুত করার মতো কথাবার্তা। তো আমি বললাম যে, এটা তো আমি জীবনে শুনিও নাই। তো বলল যে, "তুমি কি কাঁচা কাঁঠাল যে রান্না করে সেটা করতে পারো?" আমি বলছি, "এইসব মানুষ খায় নাকি?" কয়, "হ্যাঁ, খায়, অনেক টেস্ট এই সেই।" "তুমি খাইছো?" কাঁচা কাঁঠাল রান্না অনেকেরই অনেক প্রিয়। এঁচোড় বলে অনেকে। তারপর? পরে আমি বলছি, "তুমি কখনো খাইছো নাকি?" বলে কি, "না, কিন্তু শুনছি অনেক টেস্ট।" পরে আমি চিন্তা করলাম যে, আচ্ছা ঠিক আছে। কাঁচা কাঁঠাল যেহেতু বলল, তো আমরা ৩ টা ফ্রেন্ড মিলে রমনাতে গেলাম। যাওয়ার পরে তো এর মধ্যে একটা পাগল আমারে দেখতে সামনে আসে। পরে আমি কি করি, ব্যাগ নিয়ে দেই দৌড়। তো আমার মাথার মধ্যে সবসময় এই জিনিসটা কাজ করতো যে, আমি কখন ওকে কাঁঠাল রান্না করে খাওয়াবো, কাঁচা কাঁঠাল। ওকে, যেহেতু সে বলেছে। হ্যাঁ, যেহেতু সে বলেছে। তো একটা সুযোগ পেলাম রমনাতে যাওয়ার পরে। কাঁঠাল তো অভাব নাই। দেখলাম যে বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির সময় তো লোকজন থাকে না। তো একটা লোক দূর থেকে আমি কাঁঠাল ধরছি, সে আমাকে হাত দিয়ে ইশারা দিতেছে, পারা যাবে না। তো আমি কি করলাম, পারলাম। পারার পরে ব্যাগে ঢুকালাম। ঢুকানোর পরেই দিছি দৌড়। আর বৃষ্টি যেহেতু সে আর আসবে না। রমনা থেকে আপনি কাঁঠাল চুরি করলেন আপনার বয়ফ্রেন্ডের জন্য। ওকে। পরে পরে বাসায় আসলাম। সেই বৃষ্টিতে ভিজে কষ্ট-টস দিয়ে হাত-টাতের অবস্থাও খারাপ ছিল। এখন কিভাবে রান্না করতে হয় এটা তো আমি জানি না। তো আমি কি করলাম, আমার পাশের ফ্ল্যাটের ভাবিকে ডাক দিলাম যে, "ভাবি একটু বলেন এটা কিভাবে কাটতে হয়?" তো সে আমাকে বলল এভাবে। রান্না-টান্না করলাম শুনে। রান্না-টান্না করার পর ওকে কল করছি। সন্ধ্যার সময়, "তুমি কোথায়?" "হ্যাঁ, আমি তো অফিসে।" "আচ্ছা শোনো, তোমার সাথে আমার কথা আছে।" "হ্যাঁ, কি কথা বলো?" আমি বলছি, "তুমি আসলে কোনো সমস্যা আছে?" বলে কি, "না, আমার আসলে অনেক জ্বর আসছে, আমি আসতে পারব না এই সেই।" আমি বলছি, "আইসার সাথে চলে যাও, কিন্তু তারপরে আসো।" পরে বলছে, "আচ্ছা ঠিক আছে।" পরে ও অফিস থেকে আসলো। আপনাদের বাসায়? হ্যাঁ, বাসার সামনে। ওকে। তখনও আপনার বাসায় জানে না কেউ? হ্যাঁ, একটা কথা মিস হয়ে গেছে। সেটা হচ্ছে ও আমার বাসায় ২০১১ থেকেই আসা যাওয়া করতো। ২০১১ থেকে বাসায় আসে যাওয়া। ও আমার ম্যাথ টিচার ছিল। মানে ওইভাবে বাসায় ওকে মানে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। ম্যাথ টিচার হিসেবে? হ্যাঁ, আপনার কি সে সময় আপনার ম্যাথ পড়তে হতো? হ্যাঁ। কিসের জন্য ম্যাথ পড়তে হতো? ভার্সিটির অ্যাডমিশনের জন্য। ওকে। ও সেই ম্যাথ টিচার হিসেবে আপনার বাসাতে আপনি তাকে ইন্ট্রোডিউস করিয়ে দিতেন। সপ্তাহে কয়দিন পড়াতো? সপ্তাহে ২ দিন মানে হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে। ওকে। প্রেমও করা হবে, টাকা-পয়সা রোজগারও হবে। মাশাআল্লাহ। তারপর? পরে আস্তে আমার বোন ব্যাপারটা বুঝতে পারে যেহেতু আমরা একসাথে বেড শেয়ার করি। বেড? মানে আপনি এবং আপনার বোনের সাথে বেড শেয়ার রাতের বেলা। ওকে। হ্যাঁ। ফোনে কথা বলি, শুনতে পায়। তো ওইভাবে ব্যাপারটা ও জানতে পারে যে ওর সাথে আমার রিলেশন। আপনার বড় বোন না ছোট বোন? বড় বোন। ওকে। তো আমাদের মধ্যে অনেক মজার ব্যাপারও ছিল এরকম। আমি ওদের এলাকায় পড়াতে যেতাম, আশফিকে। তো দেখা গেছে বৃষ্টি পড়তেছে, ও আমাকে কল করছে যে, "কোথায় তুমি?" "হ্যাঁ, আমি তো কাশফিদের বাসায়।" "আচ্ছা ঠিক আছে, তুমি একটা রিক্সা নাও, সামনের দিকে আগাও, আমি আছি, তোমাকে বাসায় দিয়ে আসি।" তো প্রায় বৃষ্টি-টিষ্টি পড়লে ও আমাকে দিয়ে আসতো বাসায়। বা বৃষ্টি পড়লেও যদি অফিসে থাকতাম, আমি পড়াতে আসছি, ও আমাকে বলতো, "বৃষ্টি শেষ হবে তারপরে যাবা। বৃষ্টিতে ভিজে যাবা না।" ওকে। মানে মোটামুটি অনেক ভালো সময় ছিল। গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে একটা টেক কেয়ারিং ব্যাপার থাকে, সেটা আপনাদের মধ্যেও ছিল, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। এঁচোড়ের প্রসঙ্গে ছিলেন আপনি একটু আগে। সেই এঁচোড়ের প্রসঙ্গে আপনি একটু খোলাসা করেন যে রমনা থেকে কাঁঠাল চুরি করে আপনার বাসাতে গিয়ে আপনি কাঁঠাল রান্না করেছেন। হ্যাঁ, কাঁঠাল রান্না করলাম। তো আসলো, আসার পরে আমি ওকে বাটিতে করে নিয়ে দিলাম। ও খেলো, খাওয়ার পরে বলল যে অসাধারণ হইছে। যে এই সেই অনেক প্রশংসা। প্রশংসা করেছে, হ্যাঁ। হ্যাঁ, দেখা গেছে এরকম ভাবেই মোটামুটি সবকিছুই আপনি নিজে খেয়েছিলেন কাঁঠাল রান্নাটা? হ্যাঁ, বাসায় সবাই খাইছে। বাসার সবাই কি বলেছে? আমার কাছে অনেক ভালো হইছে। আপনার কাছেও অনেক ভালো লেগেছে? আমরা অনুষ্ঠানের শেষে অনির বাসার নাম্বার-টাম্বার সবকিছু দিয়ে দেবো। আপনারা সবাই কালকে সকালবেলা গিয়ে কাঁঠাল নিয়ে হাজির হবেন। এবং ও যেটা বলছে যে আসলে কাঁঠাল নাকি ও খুব ভালো রান্না করে, কাঁচা কাঁঠাল। খেয়ে তারপর? তারপর হচ্ছে যে হ্যাঁ, ঘুরতে যাওয়ার ব্যাপারগুলো যেমন মানে আগে দেখা যেত যে আমি যদি ঘুরতে যেতাম ওর সাথে, তো দেখা যেত যে আমার ওয়েট করতে হতো। হ্যাঁ। মানে ফার্স্ট টাইম। ওকে। তো এরপরে দেখা গেছে যে ওর ওয়েট করতে হচ্ছে। কেয়ারিং ব্যাপারটা আগের তুলনায় এখন বেশি ছিল। হ্যাঁ, অনেক বেশি ছিল। সবকিছুই বেশি ছিল। যেটা সাধারণত আমরা ধারণা করলাম যে বিরতিতে যাবার আগে যে গল্পটা বোধহয় নওশাদের পাঠটা বোধহয় ওখানেই চুকে গেল। কিন্তু প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি জীবনের গল্পে আসলে আঁচ করার কোনো অনুমান করার আসলে কোনো সুযোগ থাকে না। দেখুন, আপনি যা চিন্তা করেছিলেন ঠিক তার উল্টোটা হলো। যে এইসব ঘটনার পরে সাধারণত রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায় এবং ব্রেকআপ হয়েও গিয়েছিল। কিন্তু উল্টোভাবে এটা শুরু হলো ব্রেকআপ হওয়ার পরে, এবং সেটা ছিল অনেক সুইট এবং লাভলি কিছু, বলতে পারি যে টাইম পাস, বা ঠিক উল্টোটা টার্ন করেছে এবং সেটা অনেক বেশি সুইট এবং লাভলি মুভমেন্ট উপহার দিচ্ছে ওদের দুজনকেই। তারপর? দেখা যায় যে মামাতে ঘুরতে গেছি। ও অল টাইম এসিতে থাকতে পারে, বাট আমি পারি না। তো আমরা গেলাম এসি বাসে। আমি আসার পরে সিক হয়ে গেছি। প্রচুর ঠান্ডা, মাথা ব্যথা, একেবারে অবস্থা খারাপ। ও আমাকে কল করছে, "কোথায় তুমি?" আমি বলছি, "এই তো আমি বাসায়।" আমি ওকে জিজ্ঞাসা করতেছি, "তুমি কোথায়?" বলে, "বাসায়।" আমি গাড়ি শব্দ পাচ্ছি, "তুমি মিথ্যা কেন বলছো?" তো আমাকে বলল যে, "বাসা থেকে বাইর হও, আমি আসছি।"
মানে আমি অসুস্থ থাকলে সে মানে আমার বলতে হতো না যে আমি তোমাকে দেখবো, তুমি একটু আসো। অটোমেটিক্যালি ও চলে আসতো। অটোমেটিক্যালি সে হাজির। ওকে। বুঝতেই পারছেন ঠিক ১২টা থেকে ১টার মধ্যে যে নওশাদকে আমরা পাচ্ছি, সে নওশাদ একেবারে ভিন্ন নওশাদ। এরপরে নওশাদকে আমরা কিভাবে পাবো আমরা কিন্তু জানি না। তারপর? মানে আমার যদি মনও খারাপ থাকতো যে আমার না ভালো লাগতেছে না। মানে ও বলতে পারতো যে কেন ভালো লাগতেছে না। আর ওর একটা মজার ব্যাপার হচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করব, আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি। ও না এর অ্যান্সার মানে আগে থেকে দিতে পারতো। মানে আপনাকে সে পুরোপুরি বুঝতো। হ্যাঁ, ওকে। খুব ভালোভাবে যাচ্ছিল। তো একটা সময় দেখা গেল যে আমার নরমাল সার্কেলটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর আমি এটা ওকে বললাম। এই রিলেশনশিপের মধ্যেও আপনাদের ফিজিক্যাল ব্যাপারটা কন্টিনিউ হতো। ওকে। কিন্তু আগে যেমন ও ইনসিস্ট করতো ওই ব্যাপারটা ছিল না। এখন ইজিলি হচ্ছে দুজনের মধ্যে। ওকে, হ্যাঁ। যেহেতু ও আমাকে বিয়ে করবে, ব্যাক করছে একবার। তো ওইভাবেই আমি ব্যাপারটা ইয়ে করছি যে হ্যাঁ, ঠিক আছে। আমি ওকে বললাম। পরে আমি বললাম যে, "তুমি হ্যাঁ, ওই সময় তুমি সেম কাহিনী করছো। এখন তুমি সেই কাহিনী করতেছো। তুমি বিয়ের সময় আসলে তোমার সমস্যা কি হয়, হ্যাঁ?" আমি অনেক ঝাড়ি-টাড়ি দিলাম। "তুমি যদি বিয়ে না করো আমি তোমার বাসায় যাবো এখন।" আমি ওকে ওকে। এই কথা বললাম। তখন আপনি অনার্স কোন ইয়ারে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ারে। তখন আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন। ওকে। তো আমাকে এই কথাটাই বলল। "হ্যাঁ, তুমি করো, আমি ইয়ে করি।" আমার কাছে এসব ফালতু কথার কোনো ইয়ে নাই। মানে আপনি বলছেন যে তুমি আগে বিয়ে করো তারপরে এটা করব। আরো বলছে যে না তুমি আগে করে ফেলো তারপরে বিয়ে করব। কারণ আমি তো ফার্স্ট বারের মতো এই রিস্কটা নিব না। আমি বলছি, "না, তুমি করো, আমি করছি। আর বেশি বিয়ে করবা, আমি তোমার বাসায় যাবো।" মানে ওই সময় আমি পুরা মানে কি ক্রেজি হয়ে গিয়েছেন, হ্যাঁ। আর আমি ওকে বিয়ের কথা বললে বলতো কি ওর বয়স হয়নি। আমি কি আজীব এরকম কথাবার্তা হতো। কারণ আমি ছোট আমাকে দেখলে কি মনে হয় যে আমার বিয়ের বয়স হইছে এই সেই। পিচ্ছি একটা মেয়ে সারাক্ষণ শুধু বিয়ে, বিয়ে করে এরকম। ওকে, মানে বিয়ের কথাটা আসলেই খুবই নীরব হয়ে যেত। ওকে। হ্যাঁ, তারপর? আচ্ছা ঠিক আছে আমাকে একটু ১ সপ্তাহ সময় দাও। ঠিক আছে আমি করব। আমি কিন্তু ফার্স্ট টাইম ওর বাসা দেখার চেষ্টা করি নাই। জি। যেহেতু আমার সেকেন্ড টাইম এইরকম প্রবলেম হইছে, তার মানে হচ্ছে আমি কি আবার এমআর করাবো? তো কোয়াইট ইম্পসিবল যে একটা মেয়ের জন্যে। মেয়ের পরে হচ্ছে আনম্যারিড। তো ও রাতের বেলা আমার সাথে ওর সাথে কথা হইলো। কথার পরে ও একই কথা বলতেছে। তোমাকে বিয়ে করব এই সেই বাট একটু সময় দরকার। আচ্ছা ঠিক আছে তুমি সময় নিও সমস্যা নাই। আমি আমার বাসায় থাকলাম, তুমি তোমার বাসায় থাকলা। ব্যাপারটা হাইড থাকলো। আমি ওর বাসার সামনে গেলাম। যাওয়ার পরে আমি সকালবেলা ওকে কল করছি। আর মানে আমার না মানে একটু মানে টেনসড হলে মানে আমি কিছু খেতে পারি না। যেহেতু ফার্স্ট টাইম এমআর করানো হইছে। তো ওই চিন্তায় মানে আমি একদম শেষ। যাই একটা অবস্থা। জি। আমাকে একটু বলবেন, আপনি যখন ফার্স্ট টাইম এমআর করাচ্ছিলেন, তখন ডাক্তার কি আপনাকে এ জাতীয় কোনো কথা বলেছিল, পরামর্শ দিয়েছিল যে ফার্স্ট বেবি যেটা, সেটা এভাবে এমআর করানো ঠিক না। এক্ষেত্রে ভবিষ্যতে বেবি নিতে সমস্যা হতে পারে। কোনো পরামর্শ আপনাকে দেয়নি? প্রিয় শ্রোতা, শুধু এইটুকু বলছে যে, "হ্যাঁ, আপনারা শিক্ষিত মানুষ হয়ে এরকম করেন, ইউজ করতে পারেন না।" আমি তো বলছি যে, "হ্যাঁ, আমি ম্যারিড, আমার হাসব্যান্ড চাইলেও আমার পক্ষে সম্ভব না। আমি যেহেতু পড়াশোনা কন্টিনিউ করছি।" সেটা ঠিক আছে। একটা প্রাতিষ্ঠানিক বা সোশ্যাল জায়গা থেকে সেটা সে আপনাকে জ্ঞান দিয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু ফিজিক্যালি ব্যাপারটা এরকম, আমি যতদূর জানি প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে ফার্স্ট বেবি সেটা কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত যাই হোক না কেন, সেটা এরকম অ্যাবর্ট করাতে গেলে বা অ্যাবর্শন করাতে গেলে অনেক সময় আপনারা যারা নরমাল মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেন বা আপনি ইন্টারনেট ঘেঁটে দেখতে পারেন, সার্চ করতে পারেন। অনেক সময় কিন্তু বড় ধরনের বড় সমস্যা হয়ে যায়। এবং সেক্ষেত্রে আপনি এটা সেকেন্ড টাইম এরকম একটা ফালে পড়েছেন বলা যেতে পারে। তারপর? মানে অবশেষে অনেক চাপাচাপির পরে সে রাজি হলো। হ্যাঁ, ঠিক আছে বিয়ে করবে। তো বিয়ে করলো। বিয়ে করলো বলতে হচ্ছে আমাকে বলল যে, হ্যাঁ? "তোমার একটা কাজ করবা, তোমার ২ কপি ছবি আর ভোটার আইডি কার্ড এটার ফটোকপিটা আমাকে দিবা।" আমি বলছি যে, "আমার তো ভোটার আইডি কার্ড নাই।" তো বলল যে, "ঠিক আছে তোমার" ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু এখানে আমরা তুলে ধরার চেষ্টা করি জীবনের গল্প, জীবনের অধ্যায়, জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। তাই আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।